টিউটোরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 7-এর অঙ্ক। আজকের 2 অধ্যায়ে অনুপাত কষব। তাহলে অনুপাতের অঙ্ক আমরা আজকে কষব কষে দেখি 2.1 কষব। এবার অনুপাতের অঙ্কগুলো তোমাদেরকে জানতে হলে প্রথমে কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হবে। তাহলে ধরো দেখো, তোমাকে বলেছে 10 মিটার ও 6 মিটার। তাহলে অনুপাত আমরা কাকে বলবো? না, অনুপাত আমরা বলবো এই যে 10 মিটার এবং 6 মিটার ভাগের মাধ্যমে, এই 10 মিটার এবং 6 মিটারকে ভাগের মাধ্যমে তুলনা করাকেই বলবো আমরা অনুপাত। 10 মিটার, তাহলে 10 মিটার, এই যে অনুপাতের চিহ্ন এরকম আমরা লিখব। এবার একে যখন কাটাকাটি করব, এটা একটা ভাগ, এটাকে এভাবেও আমরা লিখতে পারি 10-এর 6, তাহলে 2 5 আর 2 3। তাহলে আমরা কত পেলাম না 5, এই যে অনুপাত এই চিহ্ন 5:3। এবং অনুপাত তাহলে ভাগের মাধ্যমে তুলনা করার কে বলা হয় অনুপাত, এবং অনুপাত এই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। এবং অনুপাত দেখো সমরাশি ছাড়া হয় না। অনুপাত সমরাশি, এই যে মিটার আমরা যদি বলি কিলোগ্রাম ইজ টু মিটার হবে না, এতে অনুপাত আমরা করতে পারবো না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রাইমারিভাবে অনুপাতটা কিভাবে আমরা করব। এইবার 2.1-এ প্রথমে তাহলে কি আছে দেখো, অঙ্কটি 2.1-এ তার প্রথমেই আছে দেখো, প্রথমেই আছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে আমরা লিখব কিভাবে দেখো, চালের দাম অনুপাত ডালের দাম সমান কত লিখবো আমরা না 40:60। তাহলে দেখো একে 20 দিয়ে যদি আমরা কাটি একইভাবে, তাহলে 20 × 2 = 40 আর 20 × 3 = 60। তাহলে অনুপাতটা কত পেলাম আমরা 2:1 বা 2:3 পেলাম। তারপরে দেখো একটি ত্রিভুজ আছে, 2-এর দাগে একটি ত্রিভুজ আছে। তাহলে বিএসি সমান 60 ডিগ্রি, তারপরে এবিসি সমান 50 ডিগ্রি, তারপরে বিসিএ সমান কত বা এসিবি সমান কত 70 ডিগ্রি। এই কোণগুলোর অনুপাত কত? তাহলে এটা 1-এর দাগ আমরা করলাম। এবারে আমরা করব 2-এর দাগ। তাহলে 2-এর দাগে কি বলেছে, কোণ বিএসি সমান কত না 60 ডিগ্রি। তারপরে কি বলেছে, কোণ এবিসি সমান কত বলেছে না 50 ডিগ্রি বলেছে। তারপরে কি বলেছে, কোণ এসিবি সমান কত বলেছে 70 ডিগ্রি বলেছে। তারপরে কি বলেছে, কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি, তাহলে সমান কত 60 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 70 ডিগ্রি। তাহলে দেখো একটা করে 10 দিয়ে যদি আমরা কেটে দিই, তাহলে 6:5:7। তাহলে অনুপাত কত হলো 6:5:7। তারপরে দেখো 3-এর দাগের অঙ্কটি কি আছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। তাহলে দেখো এটা 3-এর দাগ। তাহলে একটি পেন্সিলের দাম
একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে 3 টাকা বা এটা যদি বলি 300 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা। কেন? কারণ লজেন্সের দামটি পয়সাতে আছে। আমরা আগেই বলেছি যে সমরাশি ছাড়া আমরা পারবো না অনুপাত করতে। তার একটি লজেন্সের দাম কত? 50 পয়সা, 50 পয়সা। তাহলে এবার আমরা কি লিখব? কি না, পেন্সিলের দাম অনুপাত লজেন্সের দাম সমান কত? 300 অনুপাত 50। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো, তাহলে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এবার 5 6 আর 5 একে, তাহলে 6:1 কত পেলাম আমরা? না 6:1 পেলাম। এবার 4-এর দাগটি কি আছে? একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি অনুরূপভাবে। তাহলে আধুলির মূল্য মানে কত? 50 পয়সা। তাহলে 4-এর দাগ, একটি আধুলি সমান কত? 50 পয়সা। একটি 1 টাকা সমান কত? পয়সা করলে 100 পয়সা। একটি 2 টাকা সমান কত? 100 পয়সা যদি 1 টাকায় হয়, 2 টাকায় 200 পয়সা। এই সমরাশি করে নিয়েছি আমরা, বা সম একক, সমরাশি বা সম একক। তাহলে লিখবো এবার আধুলি অনুপাত 1 টাকার মুদ্রা অনুপাত 2 টাকার মুদ্রা সমান কত? 50 পয়সা অনুপাত 100 পয়সা অনুপাত 200 পয়সা। তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবার 5 একে 5, 5 2-এ 10, 5 4-এ 20। তাহলে 1:2:4। তাহলে কত পেলাম? 1:2:4 পেলাম। এবার তারপরে দেখো 4-এরটা হলো। এবার 5-এর দাগে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি? দেখো, হয় গোটাটা বছরে পরিণত করব অথবা মাসে পরিণত করে অঙ্কটি আমরা করব। তাহলে দেখো 5-এর দাগে 5, তাহলে উমার বয়স 12 বছর 6 মাস সমান 12 বছর সমান কত? 12 বছর সমান 12 মাসে 1 বছর। তাহলে 12 গুণিতক 12 যুক্ত 6 মাস সমান কত? 144 যুক্ত 6 সমান কত? 150 মাস। এবার বলেছে কি উমার পরে? না, রাতুলের বয়স। রাতুলের বয়স 12 বছর 4 মাস। তাহলে সমান কত? 12 গুণিতক 12 যুক্ত 4। তাহলে দেখো 144 যুক্ত 4 সমান কত? 148 মাস। তারপরে কার বয়স আছে? নূরজাহানের বয়স। তাহলে নূরজাহানের বয়স কত? না 12 বছর।
তাহলে সমান 12 বছর সমান কত, 12 গুণিতক 12 মাস সমান 1 বছর, তাহলে 144 সমান 144 মাস। দেখো এবার আমরা কি লিখব তাহলে, না উমা অনুপাত রাতুল অনুপাত নূরজাহান সমান তাহলে কত, 150 অনুপাত 148 অনুপাত 144। এবার দেখো একে যদি প্রথমে 2 দিয়ে কাটি আমরা, তাহলে 2 75, এবার 2 7 2 4, এবার 2 7 2 2। তাহলে দেখো এটাকে আর আমরা কাটতে পারবো না, সুতরাং এই অনুপাতটি আমাদের থেকে যাবে, এই অনুপাতটি আমাদের থেকে যাবে। এবার দেখো তাহলে 6 দাগের অঙ্কটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে কি বলেছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবার 6 দাগের অঙ্কটা দেখো, তাহলে সমকোণী এবং সমদ্বিবাহু। তাহলে দেখো সমকোণী, এটা সমকোণ, এ বাহুটা সমান এ বাহুটা যদি হয়, এ কোণটা সমান এ কোণটা হবে, তাহলে এ কোণটা সমান এ কোণটা হবে, এটা 90 ডিগ্রি। তাহলে এ দুটো কোণ যদি সমান সমান হয় তাহলে 45 45 হবে। তাহলে সমকোণী, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এবার দেখো অতএব কোণগুলির অনুপাত 90 অনুপাত 45 অনুপাত 45। দেখো যখনই অনুপাতে ফেলে দিলাম তখন ডিগ্রির চিহ্নগুলো আমরা উঠিয়ে দিলাম। এবার যদি দেখো তাহলে 45 দিয়ে কাটি, 45 2 এ 90, 2:1:1। দেখো আমরা পেয়ে গেলাম উত্তরটি। এবার 7 দাগের অঙ্কটি দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ 7, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান, প্রতিটি কোণের মান সমান একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ তিনটির প্রত্যেকটির মান 180 ডিগ্রি ভাজিত 3 সমান কত, 60 ডিগ্রি। অতএব কোণ তিনটির প্রত্যেকটির অনুপাত, কোণ তিনটির প্রত্যেকটির অনুপাত 60:60 তাহলে 1:1:1 অথবা 60:60 তোমরা রাখতে পারো। এবার দেখো 8 দাগে কি আছে, পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়সে হিসাব করি। তাহলে দেখো পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স। তাহলে দেখো মানিকবাবুর অনুপাত দিয়ে মানিকবাবুর বয়সকে যদি আমরা কাটি,
তাহলে আমরা পুলকবাবুর বয়সটি পেয়ে যাব। তাহলে এবার দেখো মানিকবাবু, এটা 8-এর দাগ, মানিক ইজ টু পুলক। তাহলে মানিক ইজ টু পুলক সমান কত? 9:7। এবার দেখো কার বয়স চাইছে আমাদের? না, পুলকের বয়স চাইছে। তাহলে পুলকের বয়স, পুলকের অনুপাত কত? 9। 9 নিচে দিলাম আমরা, আর উপরে 7 দিলাম। পুলকের বয়স 7, অনুপাত 7, 7 উপরে হলো, আর মানিক নিচে 9। যেহেতু মানিকের বয়সটি আমাদের দেওয়া আছে 72, তাহলে দেখো 9 আসতে 72, তাহলে 8 সাথে কত? 56। তাহলে অতএব পুলকের বয়স, পুলকের বয়স 56 বছর। কত বছর? 56 বছর। এবার 9-এর দাগের অঙ্কটি দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম যদি 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করি। তাহলে দুটি বইয়ের দাম 2:5। তাহলে দেখো এটা প্রথম বই, এটা দ্বিতীয় বই। এবার আমরা প্রথম বইয়ের যেহেতু দামটি দেওয়া আছে, তাহলে প্রথম বইয়ের অনুপাত দিয়ে প্রথম বইয়ের দামটাকে কাটবো। কাটলে আমরা দ্বিতীয় বইয়ের এই 5 অনুপাতের সঙ্গে গুণ করলে উত্তরটি আমরা পেয়ে যাব। এবার দেখো তাহলে এটা 9-এর দাগ, তাহলে প্রথম বই ইজ টু দ্বিতীয় বই, আমরা ধরে নিলাম কিন্তু দ্বিতীয় বই। তাহলে কত? 2:5। তাহলে প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম 32.20 টাকা। তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি? না, দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম, তাহলে 5/2, যেহেতু 2, দ্বিতীয় বই প্রথম বইয়ের দামটা আছে বলে প্রথম বইয়ের অনুপাতটা আমরা নিচে দিলাম। তাহলে 32.20, তাহলে 2×1=2.6.10। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 5 0 0, 5×1=5, 5 6 30 5, তাহলে 80.50 টাকা। তাহলে দ্বিতীয় বইয়ের দাম আমরা কত পেলাম? 80.50 টাকা। এবার দেখো 10-এর দাগে কি আছে? না, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে বৃত্তের পরিধি কত? অনুপাত 22, ব্যাসের অনুপাত কত? 7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে দেখো এই ব্যাসের অনুপাত দিয়ে ব্যাসের দৈর্ঘ্যকে কাটলে তবে যে আমরা এই পরিধিটা পাবো। তাহলে দেখো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ইজ টু ব্যাস সমান কত? 22:7। বৃত্তের ব্যাস, দু মিটার 1 ডেসিমিটার। হয় পুরোটা মিটারে করব, না হলে পুরোটা ডেসিমিটারে করব। আমরা এখানে ডেসিমিটারে করছি, ডেসিমিটার থেকে মিটার 1 ঘর। যেহেতু ছোট এককে আসছি, তার মানে গুণ করব, যুক্ত 1 সমান কত? 20+1 সমান 21 ডেসিমিটার। 21 ডেসিমি। তাহলে দেখো এই ব্যাসকে দিয়ে ব্যাসের অনুপাত দিয়ে ব্যাসকে কাটবো, তাহলে আমরা পরিধি পেয়ে যাব। বৃত্তের পরিধি,
তাহলে 22-এর 7 গুণিতক 21, তাহলে কত? 7 3 21, এবার 3 66, পরিধি পেলাম কত? 66। তাহলে অতএব বৃত্তের পরিধি ডেসিমিটার 66 ডেসিমিটার, বা দেখো 2 দিয়ে আমরা 10 দিয়ে গুণ করছিলাম, আবার যখন মিটারে যাব 10 দিয়ে ভাগ করব, তাহলে 66 ভাজিতক 10 সমান কত? 6 মিটার 6 ডেসিমিটার, 6 মিটার 6 ডেসিমিটার। আমরা এককটি পেলাম। তারপরে 11 দাগের অঙ্কটি কি আছে দেখো। 11 দাগের অঙ্কটি আছে, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে এবার 11 দাগের অঙ্কটি দেখো। তাহলে 11 দাগিতে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন সমান কত? না 90/150 অংশ। ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন, তাহলে কত পেলাম? তাহলে 80/140। তাহলে এবার দেখো সপ্তম শ্রেণী, সপ্তম ইজটু ষষ্ঠ সমান কত? 90/150 ইজটু 80/140। তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। আবার দেখো 2 4 8 আর 2 7, 8 3 3 এবং 3 5। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে কি পেলাম আমরা? না 21:20। তাহলে 21:20 হলে, তাহলে দেখো অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে দেখো সপ্তমের অনুপাত বেশি, সুতরাং সপ্তমের প্রতিযোগী বেশি। তার অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। এবার দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত? 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো এটা 12 দাগে। এবার গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে গসাগু সমান কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি হয় আমাদের, তাহলে এমন সংখ্যা, তাহলে দেখো 5 তাহলে 5 গুণিতক 13 সমান কত? 65, আর 7 গুণিতক 13 সমান কত? 91। তাহলে এবার দেখো অতএব সংখ্যা দুটি কি কি হলো। অতএব সংখ্যা দুটি 65, 91।
আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো।